দর্শক, এন্টারপ্রেনিউর বাংলাদেশ আজকের প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় ভাই, বড় ভাই জনাব ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিলকে নতুন করে পরিচয় করে দেওয়ার আসলে কিছু নাই। উনি ই কমার্স ইন্ডাস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন। একই সাথে জুট ইন্ডাস্ট্রির উন্নয়নের ক্ষেত্রে ওনার ভূমিকা অপরিসীম। আমরা এই গুণী মানুষের সাথে আজকে কথা বলবো এবং চেষ্টা করব আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন এবং জুট নিয়ে যে যৌথ কাজের জায়গা, এই জায়গাটাকে আসলে আপনাদের সামনে তুলে ধরার। নিশ্চয়ই আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো জানি না, আপনাদের কতটুকু আনন্দ দিতে পারবো জানি না, বাট কিছু প্রয়োজনীয় কথা মানলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এই নিশ্চয়তা দিচ্ছি। ইব্রাহিম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর। সত্যিকার অর্থে আপনাকে কাছে পেয়ে কিছুটা নস্টালজিয়া কাজ করতেছে। সেই করোনার সময়ে যে ই কমার্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে আমাদের কর্মকাণ্ড, যে কাজগুলো আসলে আমরা করেছিলাম, সেই দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে করোনায় মানুষ বেরোতে পারছে না, সেখানে আপনি মানব সেবা নিয়ে কাজ করছেন, সেখানে মানুষদের সহযোগিতার জায়গাটা তৈরি করার জন্য কাজ করতেছেন। একটু যদি এটা আমাকে একটু বলতেন, আমাদেরকে বলতেন, দর্শকদেরকে বলতেন কাজগুলো কেমন ছিল। আমি বলতে পারি, কিন্তু আমি আপনার মুখ দিয়ে শুনতে চাই। হ্যাঁ, ধন্যবাদ জাহিদ ভাই। রব্বে শালি সাদরি ওয়াইসির লি আমলি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বে জিদনি ইলম। আলহামদুলিল্লাহ, আপনি আমাকে এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন। এটা আসলে আমাদের বাংলাদেশের মানুষ এটা জানা খুব জরুরি। এই কারণে বাংলাদেশের মধ্যে এই ইন্ডাস্ট্রিটা, ই কমার্স ইন্ডাস্ট্রিটা, এটা হাতে গোনা 8-10 জন লোকের হাত দিয়েই শুরু। এবং আপনি এটা যদি ই ক্যাব নিয়ে কথা বলতে হয়, ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলতে হয়, তাহলে আপনাকে 2014-তে যেতে হবে। আমি জাস্ট তখন ওই যে 2012-তে ইংল্যান্ড থেকে আসলাম, 13-তে হজ করেই আমি শুরু করলাম যে আমার ওই পুরনো ব্যবসাটাকে আবার চালু করা, যেটা আমি রেখে চলে গেছি। আসলে এই যে ই কমার্স ইন্ডাস্ট্রির এই যে উত্থানে সিগনিফিক্যান্ট কিছু কাজ হয়েছে সারা পৃথিবীতে। এটার শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ যত জায়গায় আছে সব জায়গায় এটাকে প্রশংসা করছে। কারণ আমাদের দেশে তো এই ইন্ডাস্ট্রিটা নতুন, এই যে দেশের মধ্যে এত জ্যাম, এত কিছু। এবং আপনি যে আমাকে কথা বলতেছিলেন যে ইয়ে নিয়ে কথা বলতে, আপনার করোনা নিয়ে কথা বলতে, আপনি দেখেন যখন সরকার 2019 সালের শেষের দিকে এসে যখন একদম লকডাউন দিয়ে দিল, তখন প্রত্যেকটা মানুষ ঘরে ঢুকে গেছে। তো ই কমার্স ইন্ডাস্ট্রি যারা নীতি নির্ধারক ছিল, তারা চিন্তা করলো যে আমাদের তো এখন আসলে ঘরে বসে থাকলে হবে না, কিভাবে মানুষের কাছে এটা পৌঁছানো যায়, খাবারটা পৌঁছানো যায়, সেবাটা পৌঁছানো যায়। না, মানুষ তো ঘর থেকে বেরোয় কেনাকাটা করতে পারতেছিল। মসজিদ বন্ধ হয়ে গেছে, মসজিদের মধ্যে মানে আপনার লাইন দিয়ে দিছে যে এত ফুট পর মানুষ দাঁড়াবে, 10-15 জন ছাড়া মসজিদে কিভাবে খাবার যাবে, বাসায় কিভাবে খাবার, বাসায় যারা পরিবহন ব্যবস্থাপনা কিভাবে কাজ করবে, এইটাতে আপনি ছোট করে বলার সুযোগই নাই। আমি শুধু আমার কথাটাই বলবো, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, এই মানব সেবার মেইন দায়িত্বে ছিলাম আমি, তখন মানে আসলে এটা একটা ফরজিয়াত, মানে আমার এমন দায়িত্ব এসেছে যে এখান থেকে আখেরাত কামায় নিব। এবং আমি আমার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছি, আমার এই যে পাটের যে ফ্যাক্টরি, এটা বন্ধ করে দিয়ে এখানে আমরা একটা হটলাইন চালু করছি, একটা নাম্বার চালু করছি যে আপনারা যারা এই হাত পাততে পারবে, এমন এক বিপদে পড়ছে, মধ্যবিত্ত, অফিসে যেতে পারে না, অফিস বন্ধ, বেতন পায় না, কারো কাছে চাইতে পারে না, তাও কি 1-2 দিন, 1-2 মাস, এইরকম একটা সময়ের মধ্যে এই ম্যানেজমেন্ট সিদ্ধান্ত করছে যে আমরা একটা হটলাইন চালু করে, আমার খেয়াল আছে যে আমার হাত দিয়ে 14 লক্ষ টাকা, এবং আমি এই যে মাস্ক ছাড়া আমাকে অনেকেই সাবধান করছে যে আপনি কিন্তু মরে যাবেন,
আর আমার বিশ্বাস হয়েছে কি, যখন আপনি বি পজিটিভ থাকবেন, আপনি তো যখন মানব কল্যাণে কাজ করবেন, তো সৃষ্টিকর্তা যদি আপনাকে মানুষের কাজ করাইতে চায় তাহলে আপনাকে মারবে না। না, ডেফিনেটলি না। আর যদি আপনাকে মারতে চায় তাহলে আপনি ঘরে যদি ঢুকেন, কাছের দেওয়ালও যে বানায় থাকেন, ওখান থেকে সৃষ্টিকর্তা আপনাকে নিয়ে যাবে। এবং মজার কাহিনী হয়েছে কি, ওই সময় আমি এই থেকে একটা ট্রাক, মিনি ট্রাক ভাড়া করে আমি থেকে বা আপনার কৃষি মার্কেট থেকে বস্তায় বস্তায় চাল, পেঁয়াজ, ডাল, চিনি, একদম বেসিক যে জিনিসগুলা, তেল, এইগুলা আমরা এই 2000 টাকা করে করে প্যাকেট করে করে করে, এবং রোজার আগে, হ্যাঁ মানুষের কষ্ট। আমার বাসায় একটা ভাড়াটিয়া ছিল, ভাড়া কমাইতে কমাইতে 18,000 থেকে 12,000-এ আনছি। এরপরে বলতেছে যে তারপর থাকতে পারতেছি না, কোন বন্ধুর বাবার বাসা খালি, সেখানে নিয়ে গেছে। তো এগুলা খুব মনে পড়ে যে করোনাতে এখানে, তারপরে আপনার খুলনা গিয়ে কাজ করছি, রাজশাহীতে কাজ করছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা এরকম বানায়া প্যাকেট তৈরি করে করে বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাইছি। ওই অন্যরকম এক মজা। ইব্রাহিম ভাই, এই কথাগুলো যখন চোখের সামনে ভাসে, করোনার কথা যখন আসে, করোনার সময়টার কথা যখন চোখে আসে, তখন কিন্তু এই কাজগুলো সামনে চলে আসে যে কি আসলে আন্তরিক জায়গা থেকে মনের তাড়নায় এই কাজগুলো হয়েছিল। ইব্রাহিম ভাই, আপনার মনে আছে কি না, এই করোনার পরপরই আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম, 2টা ট্রেনিং প্রোগ্রাম করেছিলাম। একটা হলো আপনার 60 দিনের ট্রেনিং, অনলাইন ট্রেনিং প্রোগ্রাম, যেটা আমরা আবার ওই আপনার পুরস্কার বিতরণ, মানে সার্টিফিকেট বিতরণের জন্য একটা প্রোগ্রামও করেছিলাম, এবং সেখানে আপনিও ছিলেন, আপনি ইনভাইটেড ছিলেন, নিশ্চয়ই মনে আছে। করোনার পরপরে এই যে সিগনিফিকেন্ট কাজগুলো আমরা করেছি, এইটা করছি, আরও আছে আসলে। তারপরে আপনার একশপের সাথে আমরা একটা কাজ করেছিলাম। শুধু ভাই, আপনি তো কাজ এখানে প্রোগ্রাম, কতটুকু প্রোগ্রাম করবেন জানি না, এটা বলে শেষ করতে পারবেন না। ট্রেনিংটা হলো এমন একটা বিষয়, আপনি দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্যে ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই, উদ্যোক্তা গড়ে তোলার জন্যে। দেখেন এরপরে আমরা কি কোথায় চলে গেলাম, সে কক্সবাজারে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করার জন্য, বাগেরহাটে চলে গেলাম ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করার জন্যে, আপনার নড়াইলে চলে গেলাম, কোথায় সেই আপনার নাটোর চলে গেলাম। কথা বলতেছেন ডিজিটাল পল্লী? না না না, এটা হলো আমরা যে ট্রেনিং প্রোগ্রামগুলো যেটা আমরা করেছিলাম। এরপরে আসলো ডিজিটাল গরুর হাট, এইটা আপনি বলেন, এটা কি সিগনিফিকেন্ট? ডিজিটাল গরুর হাট নিয়ে যখন ভাবতে, মানুষ হাসতেছিল, যখন এটাকে চিন্তা ভাবনা করা হয়েছে, তখন মানুষ হাসতেছিল এই কারণে যে আমরা, এটা একটা মুসলমান দেশ, আমার টাকা কেনা গরু, এইটারে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছি কি না, এটার গলা কাটতে গিয়ে পুরো আলাদা করে ফেলছি কি না, আমি যার যার নাম দিব সেই নামগুলা বলছি কি না, এইটা তো একেবারে আমাদের মুসলমানদের একটা খুব সেন্সিটিভ একটা জায়গা। এখন আপনি সাদেক এগ্রো, তখন আমরা এটা জায়গাটা ঠিক করছি, সেখানে গরু কোরবানি দিবে, কে দিবে? আপনার ঘরে আসবে প্যাকেট, আপনি অনলাইনে গরুটার দেখবেন, ওয়েট দেখবেন, তারপরে গ্রস ওয়েট দেখবেন, নেট ওয়েট দেখবেন, তারপরে আপনি এটার টাকা পাঠায় দিবেন, তারপরে গরুটা আপনার ওইখানে চলে যাবে, আপনাকে দেখাবে, ছবি দেখাবে যে গরু। হ্যাঁ, শেষে আমরা যেটা করছি, আপনি এসেও দেখে যান, নাম্বারিং হওয়ার পর গরুর নাম্বার হয়েছে, এসে দেখে গেছে। কিন্তু কোরবানির দিন তো আর আপনি নাই, তাহলে কি আপনি চামড়া কি করবেন? এরম একটা ব্যাপার আসছে, তখন তার চামড়া সে নিল, না হলে আমরা এতিমখানা দিয়ে দিছি। এই গরুটাকে প্যাকেট করে, তার কলিজা আলাদা প্যাকেট লাগবে, তার মগজ আলাদা প্যাকেট লাগবে, তার পুরো মাংস আলাদা লাগবে, হাড় আলাদা লাগবে। এই এতগুলাকে ম্যানেজমেন্ট করে এই কোরবানির টোটাল তার গরুটাকে তার কাছে সুন্দর প্যাকেট করে, এই প্যাকেটটা প্রেজেন্ট করে তার ঘরে নিয়ে পৌঁছানো, এবং বাংলাদেশের মধ্যে এইটা সম্ভব করা, এটা আল্লাহ সহায় না থাকলে পারতাম না, হয়েছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ভাই, সব থেকে যে জায়গাটাকে আমি সিগনিফিকেন্টভাবে দেখছি, ওই সময় করোনার কালীন সময়ে আমরা চলে গেছি সেই প্রান্তিক মানুষের কাছে, গরুর খামারি। আমাদের জায়গাটা ছিল গরু, যারা একদম 1টা 2টা করে গরু পালন করে, যেসব পরিবারগুলা, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তারা যেন তাদের গরুটা পশুপালনের যে জায়গা থেকে সে পালন করার পরে যেন সে বাজারে দিতে পারে অনলাইনে, সেই জন্য তাদেরকে মানে একত্রিত করা, তাদের মার্কেটে নিয়ে আসা। এইটাতে আপনার ভূমিকা অনেক ছিল, দেখছি আমরা। এবং আমাদের যে ভাই, এখন আমাদের কি বলবো, ভাইয়ের কথা খুব মনে পড়ে
যে তার আমরা যে পাবনা সিরাজগঞ্জে গিয়ে খামারে খামারে ঢুকে গরু দেখে আমাদের জুনায়েদ ভাইকে নিয়ে আমরা যে গরুর এই যে একটা কৃষককে তার এই ইয়ের বিষয়ে তার একটা গরু আস্থার জায়গাটা সবচেয়ে বড় কথা আপনার ভূমিকা আপনাদের ভূমিকা ছিল হইলো আমরা আসলে তো প্রতারিত হই সব জায়গায় এই জাতিটা আসলে প্রতারিত হওয়া জাতি প্রতারিত করে 2-4-5 জন লোক প্রতারিত হয় সারা বাংলার মানুষ এই জায়গার মধ্যে আপনাদের মতো মানুষ গিয়ে আপনাদের কথা প্রান্তিক লেভেলে পৌঁছানো আমরা তো আমাদের আসলে এই যে আজকের যে ভয়েস কোথায় বসে এসি রুমে বসে ভয়েস দিচ্ছি আমরা কিন্তু প্রান্তিক লেভেলে যে আপনি এই যে ফিল করে চলে যাওয়া তার সাথে যে দাঁড়ায় কথা বলা আপনার খেয়াল আছে কিনা বিভিন্ন জায়গায় তাঁতির সাথে দাঁড়ায় কথা বলা মাছ ফিশারিদের ভাই ওই জায়গায় আসতে চাই আমরা ডিজিটাল পল্লী যে গঠন করলাম 5টা সারা বাংলাদেশে এবং আলহামদুলিল্লাহ আমরা ডিজিটাল বাংলাদেশ অ্যাওয়ার্ডও পেয়েছি এর জন্য 2022 সালে এই গল্পটা আমরা আপনার কাছে শুনতে চাই এই জার্নিটা আপনার কাছে শুনতে চাই এখন দেখেন আমরা যখন কাজ করি তো তার অ্যাওয়ার্ডের জন্য করি না ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা পাইলাম আমরা তো আসলে ওই ফোকাসে তো কাজ করি না কাজ করছি হলো এটা প্যাশনের উপরে এবং একটা দেশাত্মবোধ থেকে আমাদের এই কাজটা করা ডিজিটাল পল্লী কনসেপ্টটাই তো মানে এটা ফ্যান্টাস্টিক ছিল ওই সময় নতুন সেটা হলো যে ভাই গ্রামকে আপনি ডিজিটাল করবেন পাগল নাকি আপনি কিন্তু দেখেন আপনি আপনার প্রেজেন্টেশন দিয়ে ট্রেনিং দিয়ে মানুষকে বসায় বুঝাইতে চেষ্টা করছেন কৃষকের কাছে গিয়ে বুঝাইতে চেষ্টা করছেন তোমার লাউটা তোমার গরুটা তোমার কাছে থাকবে যখন বিক্রির সময় তুমি বলবা তখন সেটা ছবি নিয়ে তুমি শুধু তোমার মোবাইলে আপলোড করবা এরপরে বিকাশে তোমার কাছে টাকা আসবে বা তোমার ব্যাংক চ্যানেলে টাকা আসবে এই যে একটা কৃষককে এই যে টোটাল যে ইকোসিস্টেমটাকে বোঝানো এবং বোঝায় যে আজকের যে আমাদের যে আমি এর আগে বলতেছিলাম যে লন্ডন থেকে এসে আমি কৃষি ইয়ের সামনে টোকিও স্কোয়ারের সামনে যখন দেখছি মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে সামনে কিছু নাই তো আমি বললাম আপনারা এখানে লাইন ধরে দাঁড়ায় আছেন কেন বললো যে বাস আসবে আমরা লাইন ধরে দাঁড়ায় থাকলে তো ওই বাস আমরা লাইনে ওইভাবে গিয়ে বসবো আমাদের বাংলাদেশের মানুষ এইটা একটু আশার আলো দেখছি আর যখন এই ই কমার্স নিয়ে কথা বলতেছি আমরা যে ডিজিটাল পল্লীর কথা বললেন গ্রামকে ডিজিটালাইজ করা এইটা তো আসলে স্বপ্নকে বাস্তব করছেন আপনারা এই মানুষগুলা এবং এইটা বাংলাদেশের মানুষ একেবারে আপনার নেতৃত্বে সেটা ভাই নেতৃত্ব না আমরা সহযোগিতামূলক একটা জায়গা থেকে বাট আপনি যেভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেভাবে কাজ করেছি এটা কিন্তু অন্যরকম আমি আপনাকে বলি একটা দেশের সাকসেস একজনের উপর হয় না আজকে আমি আজকে বেশ কিছু দিন যাবত দেখতেছি ইব্রাহিম ট্রাওরে এই ছেলেটার গল্পটা এখন সে প্রেসিডেন্ট কি জানি ওই আফ্রিকার একটা দেশের একটা ছেলে একটা দেশকে সে বলতেছে আমরা কোনো হেল্প নিব কারো কোনো হেল্প নিব না সৌদি আরব বলছে যে টাকা দিতে মসজিদ করতে বলুন না আমাকে মসজিদ দরকার না স্কুল দরকার আপনার নেতৃত্বে যেই থাকুক সেটা না কিন্তু এক্সিকিউট করে তো সারা ওই মানুষগুলো অনেকগুলো মানুষ লাগে একটা কাজ করতে হইলে ই কমার্স ইন্ডাস্ট্রি এখানে আসতে প্রথম দিকের মানুষগুলোর অনেক ভূমিকা ছিল ডিজিটাল পল্লী করতে গিয়ে আপনি আমাদের জুনায়েদ ভাই মিশাইদ আলী ভাই আমাদের তখনকার সময় সে তমাল ভাই তখন সমিয়া পারোর ভূমিকা আমরা যার যার জায়গার ভূমিকার জায়গাগুলো কোনোটাকে আপনি অস্বীকার করতে পারবেন না ছোট করে দেখার সুযোগ নাই কোনো সুযোগ নাই এটা আপনি যেই দল মত নির্বিশেষে যার ভালোর কথা বলবেনই আপনি ভালো করা বলতে আপনি ইয়ে করবেন না বুক কাঁপাবেন না বুঝতে পারছেন মানে আমরা যেই ভূমিকা আজকে ই কমার্স ইন্ডাস্ট্রি আরও হয়তো অনেক ফ্লারিশ হবে কিন্তু এই সরাই দিয়ে কে শুরু করলো বিগিনিংটা কে করলো তার স্টার্ট আপটা কী ছিল তার কষ্টটা কী ছিল এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না কোনো সুযোগ নাই হচ্ছে না তো ওইটাই বললাম যে আপনারা ওই যে কৃষককে বোঝানো যে তুমি গ্রামে থাকবা তো গ্রাম কি আরবান রুরাল থেকে আরবান থেকে শহরে আপনি যে এই স্বপ্নটা দেখাইছেন যে তোমার প্রোডাক্টটা তুমি যে একেবারে রুরাল থেকে তুমি রুরাল টু গ্লোবাল তো পরে আমরা একেবারে সেটা দেখেন ভাবনাটা কোথায় যে আপনি একদম গ্রামের প্রান্তিক একজন মানুষ এটা ধরেন আমি যদি বলি একটা উঠোনে বসে একটা মেয়ে একটা নকশিকাঁথা বুনতেছে সে ওখান থেকে যেন দেশের বাইরে এটা পাঠাই দিতে পারে সেই জায়গাটার ভাবনাটা তৈরি করে দেওয়া তাদেরকে সেই ইকোসিস্টেমটা তৈরি করে দেওয়া সেই মার্কেটটা তৈরি করে দেওয়া এবার আমি আপনাকে বলি
আমি ওনাদের সাথে আইসা আলাপ করতেছিলাম, জার্মানিতে আমার সিকা যাচ্ছে প্রায় 3 লক্ষ টাকার। সিকা মানে ওই যে প্লান্টার, এটার মধ্যে ফুলের টব রাখবে। এইটা গ্রামের মধ্যে মেয়েরা করতেছে। মিরপুরে মেয়েটা থাকে, কিন্তু সে কিছু পাঠায় দিছে গ্রামে। এবার চিন্তা করে দেখেন, পাট পাওয়া যায় গ্রামে, ওই গ্রামের পাটটাকে সে বুনবে, বুনে এটা পাঠাবে ঢাকায়, ঢাকা থেকে এটা চলে যাবে হলো জার্মানিতে। তাহলে রুরাল টু গ্লোবাল হইলো অবভিয়াসলি। তো এই যে আপনি দেখেন এটার মধ্যে যে এই যে 2,79,000 টাকার অর্ডারটা, প্রায় 3 লাখ টাকার অর্ডার, এখানে কতগুলা ডলার, এই যে ফরেন কারেন্সিটা আসলো। তো আপনাদের মতো আপনারা যারা আসলে, শুধু আপনি না, আমাদের দেশে যারা ব্যবসায়ী, বিশেষ করে এক্সপোর্টার যারা, এরা দেশের আসলে আশীর্বাদ। আর হলে যারা রেমিটেন্স, আবার অনেকে হয়তো বলতেছে ভাই তাহলে আমরা কি, প্রত্যেকের জায়গায় ভালো করতেছেন, কিন্তু ওই যে গুটি কয়েক মানুষ আমরা এইটাকে, এই দেশটাকে অস্থির করার করার চেষ্টা করি। কিন্তু আমরা ভালো মানুষ যারা, ম্যাক্স 80 থেকে 90, 95, 98% কিন্তু মানুষ ভালো, অল্প কয়টা মানুষের জন্য। আমরা তো এই জার্নিগুলা, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য করি না, আসলে একদমই প্রান্তিক মানুষের কিংবা মানুষের জন্যে কাজ করার জন্য কাজ করা। এবং আপনি দেখেন যে যখনই আমরা কোথাও ডিজিটাল পল্লী ডেভেলপ করেছি, সেখানে প্রতিটা জায়গায় 200 থেকে 250 মানুষকে আমরা উদ্যোক্তা তৈরি করেছি। তাদের সাথে আমরা শহরের কানেক্টিভিটি নিয়ে তৈরি করে দিছি। কীভাবে? আমরা ওখানে একটা মেলা করেছি, সেখানে শহরে দারাজ থেকে শুরু করে তারপর আপনার চালডাল থেকে শুরু করে এইসব প্রতিষ্ঠানরা সেই মেলায় গেছে। সেখানে গ্রামীণ যারা উদ্যোক্তা, তাদের সাথে একটা কানেক্টিভিটি হয়েছে। তারা যেন সেই জায়গা থেকে তারা নিজেদের ভিতরে আলাপচারিতার ভিতর দিয়ে তারা তাদের প্রোডাক্টটা এদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে পারে, সেই জায়গাটা তৈরি করে দেওয়া। এটা তো একটা টোটাল ইকোসিস্টেম ইব্রাহিম ভাই, এটা অসাধারণ একটা কাজ করছেন। তো আমি আসলে ওই যে বললাম না, এইটা আমরা যারা কাজ করি তারা তো আসলে গ্রামের কথা চিন্তা করে, আমাদের দেশের মানুষ যারা কাজ করে তারা রুরাল চিন্তা করে না, আসলে রুরালের দিকে কারো খেয়াল নাই। তো এইটার আসলে আমাদের তো নামের ভিতরে আমরা পল্লী রাখছি, পল্লী রাখার মানে আমরা পল্লীকে ফোকাস করছি এবং ডিজিটাল পল্লী। তো এবং এইটা করে শুধু গল্প করি নাই, আমরা প্রত্যেকটা জায়গায়, এবং আমার এখনও মনে আছে ডিসি প্রথম গিয়েই আমরা যে ওই এলাকায় চেয়ারম্যানের সাথে, ডিসির সাথে, তারপরে আপনার ইউনোর সাথে, স্টেক হোল্ডার এনগেজমেন্ট সমস্ত, এবং ওই যে ইউনো অফিসে যারা মৎস্য আছে, কৃষি আছে, আছে, অফিসাররা আছে, সবাইকে নিয়ে যে সমন্বয় মিটিংটা, তাদের মাথায় এই জিনিসটা ট্রান্সফর্ম করা, আমাদের কাছ থেকে নিয়ে তাদেরকে, তারাও তো বলতেছে ভাই কী নিয়ে আসছেন। তা আমরা প্রথম ডিসি সাহেবকে বুঝাইছি যে আমরা এরকম একটা জিনিস নিয়ে আসছি। ডিসি সাহেব জিনিসটা মাথায় নিচে নিয়ে বলে যে ওই ইউনোকে বলে দিছি সেখানে যান। আবার গিয়ে ইউনো সাহেবকে বুঝাইছি, ইউনো সাহেব বলে যে ঠিক আছে, তারা একটা সমন্বয় মিটিং করে আমার বাকি যারা আছে মৎস্য, গবাদি যারা আছে তাদেরকে বুঝান। করছি এইটা করে, এরপরে আমরা করছি ওই লোকদেরকে এনে ট্রেনিং, ওখানে এনজিওদেরকে সম্পৃক্ত করছি আমরা। তারপরে আমাদের যে ইউনো অফিসে যত রকম সরকারি যতগুলো স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে, এটা আসলে আমার মরার আগ পর্যন্ত এগুলো খেয়াল থাকবে। এবং অনেকগুলো এলাকা ঘোরা, এক একটা এলাকার এক এক বিউটি, সেটা খেয়াল করছেন? অবভিয়াসলি এক একটা এলাকার এক একটা বিউটি। আমরা যে বিভিন্ন জায়গায় ধরেন, এই যে আপনার তাঁতের কথা বললেন, আমরা প্রথম আপনার বড়াইদের, এই যে মানিকগঞ্জের আকসাবার, বড়াইদের যে তাঁতিদের নিয়ে কাজ করলাম, কি চমৎকারভাবে তাদেরকে ধরেন আপনার তাদের ইকোসে, তাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে, তাদের মার্কেটিং থেকে শুরু করে সব কিছু, এবং তারা ঢাকার সাথে কি সুন্দর লিঙ্ক করে ফেলছে, আবার তাদের আবার আমার কিঞ্চিত আইডিয়া ছিল, এবং তাঁতিরা খুব মজা পাইছে আমার সাথে। তার কারণে যেহেতু আমি পাটের কাজ করার কারণে, আমি যেহেতু আমার নিজেরই তাঁত ছিল নরসিংদী, তো ওগুলো দেখে তারা ওই কনফিডেন্স পাইছে যে না, আসলে জেনুইন মানুষ। ওখানে তো অনেকে যায় শুধু ওই ছবি উঠানো আর ওইটারে বিক্রি করা, কিন্তু আমরা আসলে একেবারে আন্তরিকতার সহিত তাদের কাছে গিয়ে এটাকে আমরা, এবং তারা এখনও কিন্তু সেই সম্পর্ক ধরে রাখছে। আমাদের দেশের ঢাকা শহরে যে উদ্যোক্তারা মেয়েগুলা, এই মেয়েগুলা কিন্তু এখনও কিন্তু সেই সাভারের মেয়েদের কাছ থেকে কানেক্টিভিটি, এবং এই কাজটাই তো আমরা আসলে করতে চেয়েছি, শহরের সাথে গ্রামের সংযোগ, গ্রামকে ডিজিটালি ডেভেলপ করা, তাদেরকে কিভাবে তারা ঘরে বসে তাদের পণ্যটা বিক্রি করবে, কিভাবে তারা
ঘরে বসে তাদের পেমেন্টটা পাবে, কীভাবে ঘরে বসে প্রোডাক্টটাকে তারা পাঠাতে পারবে, সেই জায়গাতে তো আমাদের ডাক বিভাগেরও আমাদের অনেক বড় ভূমিকা ছিল এবং আমাদের পার্টনার ছিল ডাক বিভাগ, মনে আছে নিশ্চয়ই। এবং ভাই আমরা আসলে এই আলোচনাটা অব্যাহত থাকবে। আপনি রাখেন, আমরা অনেকগুলো কাজ করছি তো, এটাকে আপনি ইয়ে করেন, যেমন ধরে নেন যদি মানব সেবার কথা বলেন, মানব সেবা তো একদিন করি নাই, একদিনে কল্পনা তো স্পেসিফিক একটা করে আমরা। তারপরে আপনার এই যে আপনি ডিজিটাল পল্লীর কথা বললেন, আপনি কুমিল্লা বার্ডে গিয়ে কাজ করছি আমরা, সেটা খেয়াল আছে কিনা, কক্সবাজার গিয়ে কাজ করছি আমরা সেটা, খুলনায় গিয়ে কাজ করছি, নোয়াখালী কাজ করছি, রংপুরে কাজ করছি, পলিসি ডেভেলপমেন্টের জন্য অনেক ডায়লগ করেছি, অনেক সেমিনার করেছি, তাদ বোর্ডের সাথে মিটিং করছি, বারবার বাণিজ্য মন্ত্রণালয়গুলোর সাথে মিটিং করেছি। এই জন্য তো পরে এসে ডিজিটাল বাংলাদেশ যে অ্যাওয়ার্ড। ইব্রাহিম ভাই, আমরা আসলে আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাই, শেষ করার জন্য না, আবার এটা হলো শুরু হলো এবং পরবর্তীতে আবার এই আলোচনার ধারাবাহিকতায় আমরা আবার বসবো, আমরা আবার আড্ডা মারবো ইনশাআল্লাহ। দর্শক, সত্যিকার অর্থে আমরা চেষ্টা করেছি প্রয়োজনীয় যেসব কাজগুলা ই কমার্স অ্যাসোসিয়েশনে হয়েছে, যেখানে আমাদের সম্পৃক্ততা ছিল, যেখানে আরও আমাদের ইন্ডাস্ট্রি কলিগদের সম্পৃক্ততা ছিল, যে কথাগুলো আসলে না বললে না, এই কথাগুলো বলার জন্য আসলে আমাদের এই আড্ডাটা। এবং আমি বিশ্বাস করি এই আড্ডাটা আমাদের চলমান থাকবে এবং ই কমার্স ইন্ডাস্ট্রিকে একটা আগামীতে যাতে করে এই আলোচনা অন্তত কিছু দিক নির্দেশনা জায়গা তৈরি করতে পারে, সেই বিষয়টা নিয়ে আমরা আসলে আড্ডাটা মানব। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। নিশ্চয় আবার কখনো দেখা হবে, কথা হবে, অনেক কথা বলতে চাই। ধন্যবাদ।